অনেক সময় আমি আমাদের সোশ্যাল মিডিয়া কিংবা ফোনে কিংবা আমাদের এই ইউটিউবের কমেন্টে এই ধরনের অনেক কমেন্ট পাই যে আসলে আমি ইংরেজি কিছুই পাই না, আমি আসলে কোথা থেকে শুরু করব বা আমি কিভাবে শুরু করব বা কিভাবে প্র্যাকটিস করলে আমার জন্য এটা ভালো হবে। তো এই ধরনের অনেক কোশ্চেন আমি অনেক সময় পেয়ে থাকি বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে। তো এই প্রশ্নটির উত্তর নিয়ে আজকে আসলে আমার ভিডিওটি। যারা ইংরেজি একেবারেই মানে দুর্বল, একেবারেই কিছু পারেন না, মানে কিছু পারেন না বলতে হয়তো গ্রামার সেন্সের ভিতরে আপনার পার্টস অফ স্পিচ ধরতে পারছেন না, বা টেন্স পারছেন না, বা টেন্স যতটুকু পারেন সেটাকে ইউজ করতে পারেন না। হ্যাঁ, এই ধরনের কিছু সমস্যা আছে। তারপর ইংলিশ একটু পড়ে সেটা বুঝতে পারেন না। এইরকম যারা একেবারে খুবই দুর্বল, মানে একেবারে খুব বলতে খুবই দুর্বল, তো তাদের জন্য হচ্ছে আমার আজকের এই পরামর্শ। আজকের এই পরামর্শটা যদি তারা একটু ফলো করেন, আশা করি যে তারা খুব অল্প সময়ের মধ্যে তাদের দুর্বলতারা কাটিয়ে উঠতে পারবেন। তো এখানে আমি আজকে 2 থেকে 3টি পরামর্শ দিব। এই 2 থেকে 3টি পরামর্শ আপনারা যদি একটু ফলো করেন, আশা করি যে আপনারা খুব খুব অল্প সময়ের ভিতরে আপনারা নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবেন। তো আসুন আমরা প্রথমে হচ্ছে যে আপনার ল্যাকিংসটা আমরা জানি। আপনি তো মিনিমাম, যারা আমার ভিডিওটি দেখছেন, মিনিমাম এসএসসি কমপ্লিট করেছেন, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত, ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত আপনারা মোটামুটি ইংরেজি পড়ে আসছেন। সাবজেক্ট হিসেবে ইংরেজি পড়ে এসেছেন, যদিও ল্যাঙ্গুয়েজ ইংরেজি পড়েননি, কিন্তু সাবজেক্ট ইংরেজিটা আপনারা পড়েছেন। তো ওই সাবজেক্ট ইংরেজিটা আমাদের দেশের বেশিরভাগ ছাত্রছাত্রী হয়তো টপ র্যাঙ্কের, যেমন আমরা যদি একটা ক্লাসরুম চিন্তা করি, ক্লাসের মানে প্রথম প্লেস করা যে স্টুডেন্টগুলো আছে 1 থেকে 10 পর্যন্ত, তারা বাদ দিয়ে, এবং বিভিন্ন ভালো ভালো কিছু স্কুল আছে, সেই স্কুলের কিছু স্টুডেন্ট বাদ দিয়ে বাকি মোস্ট অফ দ্য কেস, মানে বেশিরভাগ মানে স্কুল বা মাদ্রাসা কিংবা টেকনিক্যাল স্কুল, এই ধরনের যারা ছাত্রছাত্রী আছেন, তারা অনেক সময় ইংরেজিটাকে এতটা গুরুত্ব সহকারে নেন না, অথবা ভয় পান, অথবা কোনো রকমে পাশ করে আসেন। তো তাদের ক্ষেত্রে পরবর্তী দেখা যায় যে কর্মজীবনে এসে কিংবা আপনার গ্লোবাল এক্সাম দেওয়া লাগতে পারে, এই ধরনের কিছু সিচুয়েশনে কিন্তু আপনাকে অনেক সময় ইংরেজি ব্যবহার করতে হতে পারে। আর এজন্য এই পর্যায়ে এসে, অর্থাৎ যখন আপনি জব মার্কেটে যাবেন বা জব মার্কেটে যাওয়ার প্ল্যান করছেন, অথবা মাইগ্রেট করার প্ল্যান করছেন, অথবা বাইরে স্টাডি করার প্ল্যান করছেন, তখন আপনি ফিল করছেন যে আসলে আপনার ইংরেজিতে অনেক দুর্বলতা রয়ে গেছে। তো এই দুর্বলতাগুলো কাটানোর জন্য আপনাকে কি করতে হবে আসলে, এটা একটা কমন প্রশ্ন। তো প্রথমত হচ্ছে কি, এটা মাথায় রাখবেন যে 10 বছরে আপনার যে দুর্বলতাটা তৈরি হয়ে গেছে, সেটা কিন্তু 1-2 মাসে মানে কাটানো সম্ভব হবে না। আমি শর্ট টাইম ভিডিও শুরুতে বলেছি যে আপনারা শর্ট টাইমে কাটাবেন। আপনাদের জন্য, মানে যারা বেশি পরিমাণে দুর্বল, তাদের জন্য শর্ট টাইমটা কিন্তু ধরেন 6 মাস থেকে 1 বছর বা তার চেয়ে বেশি। হ্যাঁ, আর যারা হচ্ছে যে মানে একটু ভালো, তাদের জন্য হয়তো আর একটু কম। তো যাই হোক, আমি যেহেতু আজকের ভিডিওটা খুবই দুর্বল ছাত্র যারা, তাদের জন্য তৈরি করছি, সুতরাং আপনি যদি সেই ব্যক্তিটি হয়ে থাকেন, তাহলে আশা করি এই ভিডিওটি আপনার জন্য অনেক কাজে দিবে, এবং এই ভিডিওটির যে ইনস্ট্রাকশনগুলো আমি দিব আপনাকে, সেই ইনস্ট্রাকশনগুলো যদি আপনি ফলো করেন, তাহলে আপনি ভালো কিছু আশা করি নিতে করতে পারবেন। তো আপনাকে প্রথম স্টেপে, আপনি যদি কতগুলো স্টেপ ভাগ করি, তাহলে প্রথম স্টেপে আপনাকে একটা অবজেক্টিভ নির্ধারণ করতে হবে যে আসলে আপনি যখন এই পর্যায়ে এসেছেন, যখন আপনার ইংরেজি শেখা দরকার, জানা দরকার, তখন তো আপনাকে বুঝতে হবে যে আসলে আপনি কী কারণে ইংরেজিটা শিখবেন। যেমন আমি অনেকগুলো পারপাস বলি। আমার কাছে যারা ফোন করে সাধারণত, তারা অলমোস্ট 90% আমাকে আইএলসের উদ্দেশ্যেই ফোন করে থাকে, বা আইএলসের উদ্দেশ্যেই আমাকে কোয়েরি করে থাকে। তো যদি এরকম কোনো টার্গেট থাকে আপনার, যে আইএলস, জিআরই, পিটি বা যে কোনো ধরনের গ্লোবাল এক্সাম আপনি দিবেন, তাহলে কিন্তু আপনার ইংরেজি শুরুটা করতে হবে একরকমভাবে। আর যদি আপনি মনে করেন যে না, আপনি নর্মালি জাস্ট নিজের স্পিকিং স্কিলটাকে ইমপ্রুভ করবেন, অথবা আপনি বিজনেস ডেভেলপমেন্ট করবেন, অথবা আপনার জবের ক্ষেত্রে দরকার, আপনার কোনো গ্লোবাল এক্সাম দেওয়ার প্রয়োজন নাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার স্টার্টিংটা হবে আরেক রকমভাবে। তো প্রথমে আসি যে যারা হচ্ছে গিয়ে ইন জেনারেল, মানে হচ্ছে গিয়ে যারা নিজের ইমপ্রুভমেন্টটা করতে চাচ্ছেন, বাট কোনো এক্সাম বা কোনো পরীক্ষায় আপনি অ্যাটেন্ড করতে চাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনার জন্য সবচাইতে বেশি দরকার হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ইংলিশটা। তো আমরা জানি যে ধরেন আমি যদি আইএলস টেস্টের কথা বলি, সেখানে 4টা মডিউল আছে। 4টা মডিউলের ভিতরে স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং, এই 4টি হচ্ছে মডিউল। এর ভিতরে স্পিকিং এবং লিসনিং এই দুটো কিন্তু মেনলি ল্যাঙ্গুয়েজ পার্ট, আর রিডিং এবং রাইটিং এটা কিন্তু একাডেমিক পার্ট। মানে আমরা একাডেমিক এক্সাম দিতে গেলে আমাদেরকে পড়তে হয়, লিখতে হয়, তাই এই দুটোকে আমি একাডেমিক পার্টে ফেলেছি। আর স্পিকিং আর লিসনিং এটাকে আমি ল্যাঙ্গুয়েজ পার্টে ফেলেছি। যারা হচ্ছে নিজের বিজনেস ডেভেলপ করতে চাচ্ছেন, ভালো জব পেতে চাচ্ছেন, বা জবে আপনি আপনার নিজের কমিউনিকেশন স্কিলটাকে ইমপ্রুভ করতে চাচ্ছেন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, তো তাদের ক্ষেত্রে হচ্ছে আসলে মেনলি স্পিকিং এবং লিসনিংটা ইমপ্রুভ করলেই হবে। রিডিং, রাইটিংয়ের ব্যাপারে অতটা জোর না দিলেও চলবে। আর নর্মালি এখন তো সব কিছু কম্পিউটার বেস হয়ে গেছে, যেহেতু আমাদের লেখালেখির ক্ষেত্রে খুব বেশি সমস্যা হয় না। আর যারা গ্লোবাল এক্সাম দিতে চাচ্ছেন, তারা ওই দুটোকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, ওই দুটোকে সহই আপনাকে প্র্যাকটিসটা করতে হবে। তো আসুন, প্রথমে হচ্ছে কি ইন জেনারেল সবার জন্য, মানে যারা আসলে এক্সাম দিবেন বা এক্সাম দিবেন না, অথবা যারা হচ্ছে নিজের ইমপ্রুভমেন্ট করতে চাচ্ছেন, তারা কোথা থেকে ইংরেজি শুরু করবেন, তাদের ক্ষেত্রে আমি প্রথম বলবো যে কি আপনারা একটা গোল সেট করেন, মানে আপনারা একটা অবজেক্টিভ সেট করেন যে আপনারা
আপনার কী উদ্দেশ্যে ইংরেজিটা নিজের ইমপ্রুভ করতে যাচ্ছেন। আপনি যদি গ্লোবাল এক্সাম দেন তাহলে আপনার একটা উদ্দেশ্য, আপনি যদি মানে স্বাভাবিক নিজের স্কিলটাকে ইমপ্রুভ করতে চান তাহলে কিন্তু আপনার আরেকটা উদ্দেশ্য। তো প্রথমে হচ্ছে কি যারা স্বাভাবিক নিজের স্কিলটাকে ইমপ্রুভ করতে চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে একটু বলছি। তো তারা যেহেতু ইংরেজিতে একটা দুর্বলতা রয়ে গেছে, হ্যাঁ, সুতরাং এই দুর্বলতা কাটানোর জন্য একেবারে মানে ধরেন আমি বলবো যে আপনি ওই যে ক্লাস 1-2তে আপনি যে বিষয়গুলো পড়ে আসছেন সেখান থেকে কিন্তু শুরু করতে হবে। প্রথমত হচ্ছে কি আপনার ভোকাবুলারি যদি আপনার শর্ট থাকে, আমাদের কথা বলতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন হয় ভোকাবুলারি এবং কথা বলার যে প্যাটার্নগুলো আছে সেই জিনিসগুলো। তো যেহেতু ভোকাবুলারি আমাদের একটু শর্টেজ থাকতে পারে, এই কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে কি আমরা প্রথমেই, এটা হয়তো শুনতে আপনাদের কাছে অড লাগতে পারে কিন্তু এটাই বাস্তবতা, কারণ আপনার তো ওই গোড়ায় গলদ হয়ে গেছে, তাই না? তাহলে ওই গোড়ায় গলদের জিনিসটাকে আগে ঠিক করতে হবে। আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে আপনি যে বয়সেরই হন না কেন, যে বয়সেরই হন, আপনারা ওই যে ছোটো ছোটো বাচ্চাদের যে বইগুলো আছে এই বইগুলো পারচেস করে এখানে দেখবেন স্পেসিফিক কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে, লাইক বিভিন্ন অবজেক্টের নাম, বিভিন্ন বিষয়ের নাম দেওয়া আছে। এই শব্দগুলোকে আপনি প্রথমে শেখা শুরু করেন, তারপর আপনি অ্যাডভান্স লেভেলের যে ভোকাবুলারিগুলো আছে সেগুলো শিখবেন। তবে ভোকাবুলারি শেখার সাথে সাথে আপনি পাশাপাশি গ্রামারটা শুরু করবেন অবশ্যই পার্টস অফ স্পিচ দিয়ে। আপনি প্রথমে টেন্স, ভয়েস বা এগুলো শেখা শুরু করবেন না, আপনি প্রথমে শুরু করবেন পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচটাকে ভালো করে শেখেন, পার্টস অফ স্পিচটা বুঝেন, আর যখন আপনি ওয়ার্ড মিনিং শিখবেন তখন ওয়ার্ডটা তো কোনো না কোনো পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে। তার মানে আপনাকে পার্টস অফ স্পিচও জানতে হবে, ওয়ার্ডও জানতে হবে। তাহলে দুটোকে কম্বাইন করে আপনি বুঝতে পারলেন, ওয়ার্ডটাও শিখলেন, আবার ওয়ার্ডটা কোন ক্যাটাগরির ভিতরে ব্যবহার হয় সেটাও আপনি শিখলেন। যখন আপনি ওয়ার্ড শিখলেন, ওয়ার্ডের ক্যাটাগরিটা শিখলেন, ধরলাম আমি ধরলাম যে যেমন আমার নাম সাখাওয়াত, এটা একটা নাউন, হ্যাঁ, এটা একটা ওয়ার্ড। এই ওয়ার্ডটা কোন ক্যাটাগরির মধ্যে পড়েছে? পার্টস অফ স্পিচের এটা নাউনের মধ্যে পড়েছে। তো এরকম অনেক কিছু আছে, যেমন যদি বলি গো হচ্ছে একটা ওয়ার্ড যেটা পার্টস অফ স্পিচের ভার্বের মধ্যে পড়েছে। যেমন যদি বলি টু, এটা একটা ওয়ার্ড যেটা হচ্ছে পার্টস অফ স্পিচের প্রিপোজিশনের মধ্যে পড়েছে। তাহলে এইভাবে আপনাকে পার্টস অফ স্পিচগুলো আগে চিনতে হবে, তারপরে হচ্ছে কি পাশাপাশি ওয়ার্ড মিনিংগুলো শিখে যেতে হবে। এবং ওয়ার্ড মিনিং অবশ্যই ওই বাচ্চাদের বই থেকে, ওই যে প্রয়োজন ওই যে ছোটো বাচ্চাদেরকে যে ধারাপাত যে বইগুলো আছে, মানে ইংরেজি থেকে বাংলা যে ওয়ার্ড মিনিং দেওয়া থাকে, বিভিন্ন ধরনের অবজেক্টের নাম, বিভিন্ন প্রাণীর নাম, এই ধরনের যে বইগুলো আছে এগুলো কিনে এগুলো পড়া শুরু করেন। এটা হচ্ছে কি ফ্র্যাঙ্কলি স্পিকিং, মানে আপনি যদি শুরু করতে চান তাহলে ওইখান থেকে। হয়তো অনেকে ভাবতে পারে যে আপনি এইসব বই পড়ছেন, দেখতে লজ্জা লাগে। মাথায় রাখবেন যে নিজের দুর্বলতা কাটাতে গেলে যদি আপনি লজ্জার কথা চিন্তা করেন তাহলে কিন্তু আপনি কখনোই নিজের দুর্বলতা কাটাতে পারবেন না। তাহলে যেটা বললাম, ভোকাবুলারি শেখার ক্ষেত্রে আপনি ওই ধরনের বইগুলো থেকে শুরু করেন, এরপর আস্তে আস্তে পরের ধাপের পরের যে বইগুলো আছে এগুলো পড়বেন, পরের বইগুলো পড়বেন। তাহলে কী হবে, আপনার ভোকাবুলারিটা ওইখানে আস্তে আস্তে ইমপ্রুভ করবে। এটা যারা একেবারে দুর্বল তাদের জন্য, যাদের মোটামুটি একটু অ্যাডভান্স লেভেলে তাদের ক্ষেত্রে কিন্তু আবার এই ধরনের, মানে আমি যেটা বলছি সেটা কিন্তু প্রযোজ্য না। তাদেরকে শুরু করতে হবে ইংরেজি পত্রিকা দিয়ে। তার মানে যারা একটু মোটামুটি ইংরেজি বুঝেন বা 50-60% ওয়ার্ড মিনিং আপনি একটা রিডিং পড়লে বুঝতে পারেন, তারা সরাসরি ইংরেজি পত্রিকা চলে যাবেন। ইংরেজি পত্রিকা পড়ে ইংরেজি পত্রিকা থেকে যে ওয়ার্ড মিনিংগুলো আছে সেই ওয়ার্ড মিনিংগুলো বের করে, আননোন ওয়ার্ড মিনিংগুলো বের করে এগুলো মুখস্থ করে ফেলবেন। কারণ যেহেতু আপনার অলমোস্ট বেশিরভাগ শব্দ অর্থ জানা আছে, সুতরাং যেগুলো লেখ আছে সেগুলো আপনি ইংরেজি পত্রিকা থেকে বের করে এগুলো পড়েন, সেখান থেকে আপনার ইমপ্রুভমেন্টটা হয়ে যাবে। কিন্তু যারা একেবারেই দুর্বল তারা ওই ছোটোদের বই থেকে পড়া শুরু করেন, 1-2, হ্যাঁ, যেমন প্লের বই আছে, নার্সারি বই আছে, 1-2-3-4, এইসব বইয়ে কিন্তু অনেক ইংরেজি ওয়ার্ড মিনিং দেওয়া থাকে, এই বইগুলো থেকে পড়া শুরু করেন। আর গ্রামারের ব্যাপারে যেটা বললাম অবশ্যই পার্টস অফ স্পিচ। তবে পার্টস অফ স্পিচের ব্যাপারটা কিন্তু আমাদের অ্যাডভান্স লেভেলে যারা আছে তাদেরও কিন্তু অনেক ল্যাকিং থাকে। এই কারণে আমি তাদের ক্ষেত্রে বলবো গ্রামার শুরু করলে পার্টস অফ স্পিচ থেকে শুরু করেন। মিনিমাম 1-1.5 মাস পার্টস অফ স্পিচটা বুঝেন, পড়েন, ভালো করে বোঝার চেষ্টা করেন, তারপরে হচ্ছে আপনি টেন্স, ভয়েস বা সেন্টেন্স বা স্ট্রাকচার এগুলোর দিকে আপনি যান। প্রথমে আপনি ওগুলোর দিকে যান না, আপনি পার্টস অফ স্পিচ দিয়ে শুরু করেন। আচ্ছা, এরপরে হচ্ছে যে আপনি যেইটুকু আপনি শিখলেন, মানে ধরেন যেই জিনিসটা শিখলেন সেইটাকে আপনাকে একটু চর্চা করতে হবে। মাথা রাখবেন, অনেকেই যেটা মানে আমারই অনেক ছাত্র, আমার কাছে যারা কোর্স করছে এরকম অনেক ছাত্র আমাকে বলে যে স্যার প্রচুর পড়ছি, প্রচুর মুখস্থ করছি, মনে থাকছে না, ব্লা 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 ব্লা। তাদের উদ্দেশ্যও বলছি, মানে আমার ছাত্রদের উদ্দেশ্যও আমি এই ভিডিওর মাধ্যমে বলছি, প্লাস আপনারা যারা ভিডিও দেখছেন তাদেরকেও বলছি যে আসলে দেখেন, ল্যাঙ্গুয়েজ, মাথা রাখবেন, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজকে একটা স্কিল, একটা দক্ষতার নিয়মটা হচ্ছে এটা, আপনি শিখবেন খুব অল্প, কিন্তু এটাকে থাউজেন্ডস টাইম, মিলিয়নস টাইম, বিলিয়নস টাইম ব্যবহার করবেন। আপনি যদি অনেক শিখে শিখে মাথাটাকে বোঝাই করে ফেলেন, এটা বিলিভ মি, এটা কোনো কাজে দিবে না আপনার, একেবারেই কোনো কাজে দিবে না। আপনি আজকে একটা ওয়ার্ড শিখেছেন, সারাদিনে একটা ওয়ার্ড শিখেন, কিন্তু এই ওয়ার্ডটাকে সারাদিনে অন্তপক্ষে 100 বার 200 বার ব্যবহার করেন, তা না হলে এই ওয়ার্ড কখনোই আপনার মাথায় থাকবে না। অনেকেই আমাকে মানে বেশ, আমি এই ভিডিও করার 2 দিন আগে আমি কমেন্টে পেয়েছি, আমি তো চিন্তা ভাবনা করেছি যে অক্সফোর্ড ডিকশনারি পুরোটা মুখস্থ করে ফেলবো। দেখেন, অক্সফোর্ড ক্যামব্রিজ ডিকশনারি যা খুশি তা মুখস্থ করেন, কিন্তু সেই মুখস্থ যদি আপনি ধরে রাখতে না পারেন তাহলে এই মুখস্থ করা আর না করা দুইটা কিন্তু সমান। সুতরাং আপনি ভোকাবুলারি শিখে ওয়ার্ড মিনিং মুখস্থ করে কোনো লাভ নেই আপনি যদি সেগুলোকে ব্যবহার করতে না পারেন। এই কারণে
ভোকাবুলারি শেখার পরের ধাপ হচ্ছে আপনি এই ভোকাবুলারিগুলোকে ব্যবহার করার চেষ্টা করেন। সেই ব্যবহারটা আপনি লেখার মাধ্যমে করতে পারেন, সেই ব্যবহারটা আপনি স্পিকিংয়ের মাধ্যমে করতে পারেন। তো যেহেতু যারা ইন জেনারেল যারা নিজের কমিউনিকেশন স্কিলটাকে ইমপ্রুভ করতে চাচ্ছেন, তাদেরকে এখন আমি পরের ধাপে মানে স্টেপ টুতে আমি বলবো, স্টেপ ওয়ানে আপনারা পার্টস অফ স্পিচ গ্রামার শিখবেন আর হচ্ছে ভোকাবুলারি শিখবেন, আর স্টেপ টুতে এসে মিনিমাম 1 ঘন্টা নিজে নিজে একটু সেলফ টক করার চেষ্টা করেন প্রাথমিক পর্যায়ে, পরে আস্তে আস্তে এটাকে বাড়াবেন। এখন সেলফ টকটা কীভাবে, এর আগেও আমি সেলফ টক নিয়ে অনেক কথা বলেছি। সেই সেলফ টক মানে কীভাবে আপনি করবেন, যেমন ধরেন এইখানে আমার কাছে একটা বোতল আছে, পানির বোতল আছে। সো এই পানির বোতলটা আপনার সামনে অনেক অবজেক্ট আছে, অনেক কিছু আছে, দেখার মতো অনেক কিছু আছে। সো এই যে পানির বোতলটা, এই পানির বোতলটা দেখে এটাকে ইংরেজিতে ডিসক্রাইব করার চেষ্টা করেন। হ্যাঁ, দিস ইজ আ ওয়াটার বোতল অ্যান্ড ইটস ফিল্ড উইথ দ্য ওয়াটার and the brand name is clear and we have a cap on the top of the bottle and we have another cap in the just bottom of the bottle. এভাবে করে আপনি যতটুকু পারেন ততটুকু আপনি ইংরেজি বলার চেষ্টা করেন। সো আপনি যেহেতু আপনার পার্টনার সুযোগ কম, আপনার যদি পার্টনারের সুযোগ থাকে তাহলে আপনি পার্টনারের সাথে প্র্যাকটিস করবেন অবশ্যই। আর যদি পার্টনার না থাকে তাহলে আপনি যে অবজেক্টটা দেখেন সেই অবজেক্টটা নিয়ে আপনি ইংরেজি বলা শুরু করেন। ওই অবজেক্ট যখন আপনি বলতে থাকবেন, অবজেক্ট বলতে যে বা সেই বস্তুটা সম্পর্কে বলতে যে ওই রিলেটেড অনেক শব্দ চলে আসবে। লাইক আপনাকে কালার বলতে হবে, আপনাকে শেপ বলতে হবে, আপনাকে এইটার কোয়ালিটিসগুলো বলতে হবে। এগুলো বলতে যেয়ে কিন্তু আপনার অনেক অনেক নতুন নতুন শব্দ দেখবেন আপনার আননোন বের হয়ে গেছে। তখন সেই শব্দগুলোকে আপনি এখন তো অনলাইনে যেহেতু আমরা ওয়ার্ড মিনিং পাই, অনলাইনে সার্চ দিয়ে বাংলা টু ইংরেজি বা ইংরেজি টু বাংলা গুগল ট্রান্সলেট বা অন্য যে কোনো মাধ্যমে আমরা মানে সার্চ দিয়ে কিন্তু আমরা খুঁজে পাই। তখন সেগুলোকে আপনারা চেষ্টা করবেন যে এই ওয়ার্ড মিনিংগুলোকে ওই মুহূর্তে মুখস্থ করে ফেলার জন্য। তাহলে স্টেপ টুতে আমি কী বললাম, নিজে নিজে সেলফ টক করেন অথবা নিজে নিজে মিনিমাম 1 পেজ করে লিখেন। যে ওয়ার্ড মিনিংটা আছে সেই ওয়ার্ড মিনিংটা, আজকে যে ওয়ার্ড মিনিংটা শিখলেন সেটা দিয়ে মিনিমাম 15টা 20টা 30টা 100টা সেন্টেন্স মেক করেন। সেন্টেন্স ভুল হোক, সেন্টেন্স প্যাটার্ন ভুল হোক, যা পারেন অতটুকুই আপনি লিখেন। তাহলে আপনার এই প্র্যাকটিসটা মোটামুটি আপনাকে রেগুলার করে যেতে হবে। আপনি যদি প্রতিদিন যদি 1-2 ঘন্টা করে এই প্র্যাকটিস করেন, সাথে যদি আপনি ভোকাবুলারি শিখেন এবং পার্টস অফ স্পিচ যদি শিখেন, তাহলে গ্র্যাজুয়ালি হয়তো 3 থেকে 6 মাসের মাথা দেখবেন আপনি অনেকটাই রিকভার করতে পেরেছেন। আচ্ছা, এবার আসি হচ্ছে কি স্টেপ 3তে। স্টেপ 3টা কিন্তু আবার অ্যাডভান্স লেভেলে যারা আছেন তাদের জন্য হচ্ছে স্টেপ 1। যারা স্টেপ 3তে আসবেন তাদের ক্ষেত্রে আমার যেটা বলা সেটা হচ্ছে গিয়ে, স্টেপ 3তে আমরা মোটামুটি তো আমরা 3 থেকে 6 মাস ভোকাবুলারি শিখলাম, আমরা হচ্ছে যে গ্রামার শিখলাম। গ্রামার যে বললাম পার্টস অফ স্পিচ থেকে শুরু করবেন, তারপরে শিখবেন হচ্ছে কি সেন্টেন্স, তারপরে শিখবেন টেন্স, এরপরে ভয়েস, এরপরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বা ব্লা ব্লা যা আছে সেগুলো ধারাবাহিকভাবে শিখে যাবেন। আর ভোকাবুলারির ক্ষেত্রে অবশ্যই আপনি ওই ক্লাস 1-2 বা প্লে নার্সারির বই থেকে আপনি ভোকাবুলারি শেখা শুরু করেন। এখন আমরা স্টেপ 3তে যেটা করবো সেটা হচ্ছে মোটামুটি স্টেপ 3 পর্যন্ত আস্তে আস্তে আপনি কিন্তু ইতিমধ্যে অনেক ভোকাবুলারি শিখে গেছেন। আপনি ইতিমধ্যে অনেকগুলো মানে সেন্টেন্স স্ট্রাকচার শিখেছেন। সেন্টেন্সগুলোকে ব্যবহার করতে করতে যেহেতু প্রতিদিন লিখেছেন এবং প্রতিদিন বলার চেষ্টা করেছেন, এইটার ব্যবহারও কিছুটা শিখেছেন। তার মানে আপনার দুর্বলতা কিন্তু অনেকটাই গত 6 মাসে বা 3 থেকে 6 মাসে কেটে গিয়েছে। এখন স্টেপ 3তে আপনাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে কি, এবার একটু অ্যাডভান্স লেভেলে যেতে হবে। অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য আপনি এবার যেটা করবেন সেটা হচ্ছে ইংরেজি পত্রিকা নেবেন এবং আপনি ইউটিউবে কিংবা আপনি যে কোনো মাধ্যমে আপনি ইংরেজি শোনার চেষ্টা করবেন। অর্থাৎ নেটিভদের ইংরেজিগুলো আপনি ঠিক 3 থেকে 6 মাস পর থেকে আপনি ইংরেজি শোনার চেষ্টা করবেন। আর হচ্ছে আপনি ইংরেজি যে পত্রিকা আছে সেই পত্রিকা আপনি রেগুলার পড়া শুরু করবেন এবং সেখান থেকে আননোন যে ভোকাবুলারিগুলো আছে সেগুলো আপনি রেগুলার পড়ে যাবেন, পাশাপাশি আপনি লিসনিং করবেন। তার মানে অ্যাডভান্স লেভেলে যখন আপনি পৌঁছে যাবেন তখন আপনার কাজ হচ্ছে 4টি প্রতিদিন শব্দ শেখার। কিন্তু এখন শব্দটা আপনি শিখবেন হচ্ছে গিয়ে ইংরেজি পত্রিকা থেকে, তারপর হচ্ছে গিয়ে আপনার গ্রামারের উপরে টুকটাক একটু পড়ে যাওয়া। এরপর আপনি স্পিকিংটা তো ওই যে আগের মতো 1 ঘন্টা কিন্তু চলতে থাকবে স্পিকিং। এটা সারা জীবন যতদিন পর্যন্ত আপনি আপনার নিজের ডেভেলপমেন্ট না হচ্ছে, আপনি নিজে হ্যাপি না হচ্ছেন আপনার নিজের স্কিল নিয়ে, ততদিন পর্যন্ত আপনাকে প্রতিদিন 1 ঘন্টা সেলফ টক করে যেতে হবে। চাইলে আপনি মোবাইলে ভিডিও করতে পারেন, যেমন আমি একটা মোবাইলে ভিডিও করলাম, আমার নিজের স্পিচটাকে ভিডিও করলাম, আবার নিজে এটা শুনলাম, তাহলে নিজের কোথায় কোথায় ভুল হলো কিন্তু এগুলো কিন্তু আমরা মানে দেখতে পাবো। এরপর আপনি অ্যাডভান্স লেভেলে যে আপনি ইংরেজিটাকে আপনি ইংরেজি পত্রিকা পড়া শুরু করবেন এবং সাথে ইংলিশ লিসনিংটা ইমপ্রুভ শুনবেন রেগুলার। লিসনিং শুনলে যেটা হবে সেটা হচ্ছে কি, আগে যে স্পিকিংটা করেছেন সেই স্পিকিংটা আরও অ্যাক্সিলারেট হবে, পাশাপাশি প্রোনাউন্সিয়েশনটা ঠিক হয়ে যাবে, কারণ লিসনিংয়ের মাধ্যমে আপনি উচ্চারণ শুনবেন এবং ধীরে ধীরে সেই উচ্চারণেই আপনি কিন্তু বলা শুরু করবেন। তো এটা হচ্ছে কি আমাদের স্টেপ 3। তার মানে এই 3টা স্টেপ যদি আপনি কন্টিনিউয়াসলি যদি আপনি ফলো করেন তাহলে আশা করি যে আপনি যদি যে ধরনের দুর্বল ছাত্রই হন না কেন, সেই ধরনের দুর্বল ছাত্র আপনার দুর্বলতাকে আপনি খুব সহজেই খুব অল্প সময়ের ভিতরে 6 মাস থেকে 1 বছরের ভিতরে আপনি রিকভার করতে পারবেন। এখন আরেকটা বিষয় থাকে যে আমি যখন স্পিকিং করব তখন সেটা অ্যাসেস করে দেওয়ার প্রয়োজন হতে পারে, আমি ভুল ত্রুটি করছি কেউ ধরা দিবে কিনা, আমি লিখলে সেটা ধরা দিবে কিনা। এর জন্য যেটা হতে পারে সেটা হচ্ছে কি, আপনি একটা ফর্মাল কোর্স করতে পারেন আপনি যদি চান। এটা যে ম্যান্ডেটরি করতেই হবে তা না,
যদি আপনি কোর্স করতে চান তাহলে আপনার পছন্দ মতো যে কোনো একজন টিচার কিংবা যে কোনো একটা প্রতিষ্ঠান দেখে সেই প্রতিষ্ঠানে আপনি ভর্তি হয়ে আপনি কোর্স করতে পারেন। সেক্ষেত্রে আপনার হয়তো বা একটা মানে আগে যা শিখেছেন সেটা আপনার কোর্স করার পরে তখন এটা মানে ইমপ্রুভ করবে। অনেকেই আছে খুবই দুর্বল ছাত্র কিন্তু সরাসরি একটা মানে অ্যাডভান্স লেভেলের কোর্সে ভর্তি হয়ে যায়। হ্যাঁ, আমাদের দেশে যে ধরনের কোর্সগুলো করানো হয় লাইক যে স্পিকিং কোর্স বা স্পোকেন ইংলিশ কোর্স, বা আমার প্রতিষ্ঠানেও কিন্তু এই কোর্সগুলো করানো হয়, স্পোকেন ইংলিশ, রাইটিং, ফোনেটিক্স। এই কোর্সগুলো কিন্তু আসলে যেভাবে ডিজাইন করা হয়েছে এটা কিন্তু একেবারে যে যারা খুব বেশি দুর্বল তাদের জন্য কিন্তু না, এটা মাথায় রাখবেন। যারা মোটামুটি একটু ইংরেজি পারে তারা এই কোর্সগুলো করতে পারবে, কিন্তু যারা খুব দুর্বল ছাত্র তাদের জন্য কিন্তু এই কোর্স কোনো প্রতিষ্ঠানের কোর্সই কিন্তু ওইভাবে ডিজাইন করা না। মানে ন্যূনতম আপনার এসএসসি পাস, সাথে হচ্ছে যে আপনি ইংরেজি ওয়ার্ড মিনিং যথেষ্ট জানেন, মানে মোটামুটি বুঝেন, তখন আপনাকে হয়তো বা একটা মেথড বা একটা ওয়ে ফলো করে আপনাকে 20-25টা 30টা ক্লাসের মাধ্যমে আপনাকে একটা জিনিস ধরিয়ে দেওয়া হয়, তখন আপনি এটাকে মানে রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে আপনি ওই মানে রেগুলার আপনি কোর্সটা করে যেতে পারবেন বা নিজের ইমপ্রুভমেন্টটা করতে পারবেন। সো এই কারণে যদি আগে থেকে আপনি একটু নিজে নিজে পড়ে আসেন, নিজে নিজে যদি একটু ওয়ার্ড মিনিং পড়ে আসেন, নিজে যদি একটু সেন্টেন্স প্যাটার্নগুলো বুঝে আসেন, একটু স্পিকিং করার চেষ্টা করেন, একটু লিসনিং করার চেষ্টা করেন, এরপর যদি আপনি কোর্সে ইনভলভ হন, দেখবেন যে আপনার কোর্সটা অনেক ফ্রুটফুল হবে এবং কোর্স আপনার অনেক কাজে দিবে। অনেকেই আছে কোর্স করে বলে যে আসলে কোর্স করে আমার কোনো ডেভেলপমেন্ট হয়নি, ইমপ্রুভমেন্ট হয়নি। এখন আপনি একটা জিনিস, হ্যাঁ, আপনি একেবারেই কাঁচা, আপনি যদি হঠাৎ করে একটা অ্যাডভান্স লেভেল কোর্সে ঢুকে যান তখন কিন্তু আপনার জন্য কাজে দিবে না। হ্যাঁ, তো যদি আপনি একটু একটু ভালোভাবে মানে ইমপ্রুভ করেন তখন সেটা হয়তো বা ইয়ে করবে। তো আমি অনেক সময় আমার প্রতিষ্ঠানে অনেক কোর্স করানো হয়, অনেক প্রতিষ্ঠানে অনেক 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 ধরনের কোর্স আছে যেগুলো করানো হয়। আমি অনেক সময় যেটা করি, আমি আমি বেসিক্যালি আমি আইএলসের ছাত্রদের জন্য একটা বিশেষ কোর্স ডিজাইন করেছি, যে কোর্সটা হচ্ছে যে একেবারে যে জিনিসগুলো আপনাদেরকে বললাম সেই জায়গা থেকে আমি শুরু করি। তার মানে একেবারে ওই নার্সারির বই থেকে শুরু করি, ABCD থেকে শুরু করি, তারপর হচ্ছে গিয়ে আইএলসে তার স্কোর না আসা পর্যন্ত আমি এই কোর্সটা আমার সাথে 6 মাস 1 বছর ধরে স্টুডেন্টরা কন্টিনিউ করে। তো এরকম যদি কোথাও কোর্স ডিজাইন পান, যে কোথাও যদি আপনার কাছাকাছি যে কোথাও যদি এরকম আপনার মানে একেবারেই গোড়া থেকে ধরে আপনাকে ধরে 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 সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা সেইখানে কোর্সে আপনারা ইনভলভ হতে পারেন। সেটা আমার মনে হয় যে আপনার সেই ধরনের কোর্স আপনার জন্য ডেভেলপ করে, তবে কোর্সটা আপনার জন্য ম্যান্ডেটরি না, করতেই হবে, এটা জরুরি না। আপনি যদি চান আমি যে ওয়েটা বললাম সেই ওয়েটা ফলো করে, তাহলে আপনারা অবশ্যই আপনার নিজের স্কিলটাকে ইমপ্রুভ করতে পারবেন। তো যাই হোক ডিয়ার ভিউয়ার্স, আমি হয়তো আজকের ভিডিওতে অলরেডি অনেক সময় নিয়েছি, তো আমি আর এই ভিডিওটাকে লেন্দি করতে চাচ্ছি না। আমি আমার যে পরামর্শগুলো দিলাম সেই পরামর্শগুলো ফলো করতে থাকেন। আর যদি আপনাদের কোনো বক্তব্য বা মন্তব্য বা আরও যদি কোনো কোশ্চেন থাকে জানার মতো, তাহলে অবশ্যই এখানে যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে দিয়ে দিবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই প্রবলেমগুলোকে সলভ করে দেওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।